একটি নৃশংস খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ রাজনৈতিক চাপে পড়ে প্রকৃত অপরাধীকে ধরতে না পেরে একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেয়। তারপর নিরীহ মানুষটি যাবজ্জীবন শাস্তি হয়ে গেলে পুলিশ সদস্যের একজন নিজেকে অপরাধী মনে করতে থাকে এবং প্রকৃত অপরাধীকে খোঁজা শুরু করে। পুলিশ প্রকৃত আসামিকে ধরতে পারে কিনা সেটা জানতে আপনাকে আজকে ফুল ভিডিও দেখতে হবে। অসাধারণ এই চরম থ্রিলার মুভিটির নাম সেলুট, যেটি 2022 সালে রিলিজ করা হয়। মুভিটিতে অভিনয় করেন দুলকার সালমান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরু। মুভির শুরুতে আরবিন, মানে এই মুভির নায়ক, একটি থানায় গিয়ে জানায়, আমি এই থানার এসআই ছিলাম, এখন সাময়িক ছুটিতে আছে। এই কথা শুনে দায়িত্বরত পুলিশরা তাকে স্যার বলে স্যালুট দিতে থাকে। তখন আরবিন জানায়, আমি এখন 3 বছর আগের 2টি কেসের ডকুমেন্টের জন্য এসেছি। মার্টিন শিবম মার্ডার কেস, ক্রাইম নাম্বার 250/217। আরেকটি ওই সালেই র্যাশ ড্রাইভিং করায় চান্দান মানে নামের একজনের অ্যাড্রেস ডিটেলস। তখন পুলিশ কনস্টেবল বলল, অনেক আগের কেস, খুঁজে দেখতে হবে। আপনি এসআই স্যারের রুমে বসুন, আমি খুঁজে দেখছি। তার কিছুক্ষণ পরে বর্তমান এসআই চলে আসে। তারপর 3 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে দেখানো হয় আরবিন এবং একজন কনস্টেবল নকল মার্ডার এভিডেন্স বানানোর জন্য একটি স্ক্রুড্রাইভারের মধ্যে রক্ত লাগিয়ে একটি ঝোপের মাঝে লুকিয়ে রাখে। তখন ওখানে মুরালি নামের একজন অটো ড্রাইভার চলে আসে। এই মুরালি হলো সেই ব্যক্তি যার বিরুদ্ধে মার্ডার কেস সাজানো হচ্ছিল। তখন মুরালি বলে, স্যার, গাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা? তখন কনস্টেবল বলে, আরে না, মানিব্যাগ হারিয়ে গিয়েছিল, আমরা সেটাই খুঁজতেছিলাম, এখন সেটা পেয়ে গেছি। তারপর ওনারা ওখান থেকে চলে আসে। পরের দৃশ্যে একটি রাজনৈতিক নেতা মার্টিন মার্ডার কেসের জন্য থানার সামনে বিক্ষোভ করে এবং ডিএসপি আজিতের গায়ে হাত তোলে। আজিত হলো আরবিনের বড় ভাই। এটা আরবিন শোনার পরে গুন্ডাদের অনেক মারধর করে। পরে আজিতের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে পুলিশের উপরমহল থেকে আজিতকে ফোন দেওয়া হয় এবং মার্টিন মার্ডার কেসে যে কোনো একটা রফাদফা করতে বলা হয়, কারণ পলিটিক্যালি অনেক প্রেশার আসতেছে। কলের পরে আজিত, আরবিন এবং 2জন অফিসার মিলে মিটিং বসে এবং অফিসারকে চার্জশিট পড়ে শোনাতে বলা হয়। অফিসার চার্জশিট পড়তে থাকে। চার্জশিটে লেখা আছে, এপ্রিলের 13 তারিখ রাত 11টায় অটো ড্রাইভার মুরালি মদ খেয়ে মার্টিনের বাড়িতে যায়। গিয়ে মার্টিনের সাথে বাকবিতণ্ডা হয়, কারণ মার্টিন মুরালিকে 75,000 টাকা ধার দিতে চেয়েছিল মুরালির বোনের বিয়ের জন্য। সেই আশায় মুরালি তার বোনের বিয়ে ফিক্সড করে, কিন্তু বিয়ের আগের দিন মার্টিন জানায় সে টাকা ধার দিতে পারবে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে মুরালি মারামারি করে এবং কোমরে রাখা স্ক্রুড্রাইভার বের করে মার্টিনের বুকে ঢুকিয়ে দেয়। পরে মার্টিনের মৃত্যু হয়। মার্টিনের স্ত্রী হঠাৎ চলে আসে, মুরালি তাকেও খুন করে। খুনের পরে 2জনের লাশ বাড়ির পিছনে পুঁতে ফেলে। মার্টিনের ফোন গায়েব করে ফেলে। 3 দিন পরে মার্টিনের লাশ খুঁজে পাওয়া যায়। এই চার্জশিটটি মূলত পুরোটাই অনুমানের উপর বানানো। পুলিশ অতিরিক্ত প্রেসারের কারণে কেসটি দ্রুত ক্লোজ করতে চাচ্ছিল, তাই প্ল্যান করে একটি স্ক্রুড্রাইভারের মধ্যে মার্টিনের রক্ত মাখিয়ে জঙ্গলে রেখে আসা হয়, যেন মুরালিকে আসামি করে দ্রুত কেস ক্লোজ করা যায়। সেই রাতেই মুরালিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং মারধর করা হয় সতী স্বীকার করার জন্য। পরের দিন মিডিয়ার সবাইকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে রেখে আসা স্ক্রুড্রাইভারটি খুনের অস্ত্র হিসেবে জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং মুরালিকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত মুরালিকে যাবজ্জীবন সাজা প্রদান করে। এর ঠিক 3 মাস পরে চান্দান মানে নামের একজনকে মাতাল অবস্থায় র্যাশ ড্রাইভিং এর জন্য মামলা দেওয়া হয় এবং দায়িত্বরত অফিসার তার গাড়ির তালাশি চালালে সেখানে একটি ফোন পায়, যেটি হলো খুন হওয়া মার্টিনের ফোন। অফিসার ফোনটি পেয়ে আজিতকে জানায়। আজিত তার বাড়িতে একটি মিটিং বসায়, যেখানে আরবিন এবং আরো 2জন অফিসার ছিল। তখন আরবিন বলে যে, ওই লোকের কি করলেন তাহলে? অফিসার জানায়, তাকে র্যাশ ড্রাইভিং এর মামলা দিয়ে ছেড়ে দিয়েছি। আরবিন বলে, আপনি ওনাকে গ্রেপ্তার করলেন না কেন? অফিসার বলে, যে কেসের রায় অলরেডি হয়ে গেছে, সেই কেসের জন্য একজনকে গ্রেপ্তার করা যায় না। এটা শোনার পরে আরবিন বলে, আমাদের চান্দান মানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু আজিত বলে, না, অলরেডি এই কেস ক্লোজ হয়ে গেছে, এখন গিয়ে চান্দান মানের বিরুদ্ধে অ্যাকশন নিলে সমস্যা হবে। মুরালি নির্দোষ প্রমাণিত হলে আমরা নিজেরাই পরে ফেসে যাব। তখন এই যে 3 মাস মুরালি জেল খাটলো, তার কি হবে? তখন আরবিন এসব মানতে চায় না। সে বলে, একজন নিরপরাধ কেউ শাস্তি পাবে, এটা হতে দেয়া যায় না। তখন আজিত রেগে মার্টিনের ফোনটি ভেঙে ফেলে এবং আরবিনকে বলে, এতই যদি দম থাকে তাহলে যাও, এই খুনের মূল আসামিকে ধরে আনো। তখন আরবিন রেগে রুম থেকে বের হয়ে যায়। পরে আরবিন এই কেস নিয়ে আবার তদন্ত শুরু করে, যেটা আজিতের জন্য প্রবলেম ক্রিয়েট করছিল। আরবিন আবার এই কেসটি রিওপেনের জন্য তার স্যারের কাছে পারমিশন চাইলে তিনি সেটা নাকচ করে দেন, কারণ তিনি ছিলেন আজিতের ভালো বন্ধু। কেস থেকে আরবিনের ফোকাস সরানোর জন্য তিনি আরবিনকে আইজির ফ্যামিলির প্রোটেকশনের কাজে লাগিয়ে দেন। তিনি আরবিনকে বলেন, আইজির পরিবার এই শহরে নতুন, যাও তাদেরকে এই শহরটি ঘুরিয়ে দেখাও। আরবিন তাদের সাথে যায়। যাওয়ার কিছুক্ষণ পরে আরবিনকে আইএসপি অফিসার আবার কল দেয়।
দিয়ে বলে, আরভিন তুমি ওনাদের ঘুরিয়ে ঠিক পৌঁছে দেবে। তখন আরভিন বলে, স্যার আজকে তো ড্রাইভার আসেনি, ছুটিতে আছে। এটা শুনে আইএসপি অফিসার বলেন, ড্রাইভার নেই তো কি হয়েছে, তুমি গাড়ি চালাতে পারো, তুমি গাড়ি চালিয়ে পৌঁছে দেবে। এবং বলে, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। এটা শোনার পরে আরভিনের অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে সে যেন মার্টিন মার্ডার কেস থেকে সরে দাঁড়ায়, সেই জন্য ইচ্ছা করে এসব করা হচ্ছে। আরভিন নিজেকে অনেক ছোট মনে করতে থাকে। সে রাগে 5 বছরের ছুটির জন্য আবেদন করে এবং ছুটিতে চলে যায়। এই ঘটনার কারণে আরভিন ও তার বড় ভাই আজিতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। সে তার পুরো পরিবারকে ছেড়ে হায়দ্রাবাদে শিফট হয়ে যায়। মুভির দ্বিতীয় পার্টে দেখানো হয় আরভিন তার গার্লফ্রেন্ড দিয়ার সাথে হায়দ্রাবাদে লিভ ইন থাকতে শুরু করে। একদিন বিকালে আরভিন ছাদে ঘুরে উড়াচ্ছিল। তখন মালু আরভিনকে বারবার কল দিতে থাকে। মালু হলো আরভিনের ভাতিজি আজিতের মেয়ে, কিন্তু আরভিন কল ধরে না। এক পর্যায়ে দিয়ার অনেক জোরাজুরিতে আরভিন কল রিসিভ করে। মালু জানায় 8 নভেম্বর তার বিয়ে। আরভিনকে আসতে বলে। আরভিন না করতে পারে না। আরভিন বলে যে সে একা যাবে না, তার সাথে আরেকজন আছে, সেও যাবে। তারপর আরভিন এবং দিয়া আজিতের বাড়িতে আসে। পরের দিন আরভিন পরিবারের সবার সাথে বিয়ের জন্য গহনা কিনতে গেলে সেখানে দেখতে পায় মুরালির ছোট বোন সেই দোকানেই ওয়েটারের কাজ করতেছে। এটা দেখার পরে আরভিন তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন মুরালির ছোট বোন বলে, এখানে কাউকে যেন না বলে সে মুরালির ছোট বোন, অনেক কষ্টে সে এখানে চাকরি নিয়েছে, সবাই জানতে পারলে তাকে চাকরি থেকে বের করে দেবে। আর নির্দোষ একজন মানুষকে ফাঁসিয়ে তার যাবজ্জীবন সাজা পাইয়ে আরভিনের কি মন ভরেনি? তাহলে সে কেন এখন এসব খোঁজ দিতে আসছে? এসব বলে মুরালি বোন চলে যায়। আরভিনের অনেক খারাপ লাগে, নিজেকে অনেক বড় অপরাধী ভাবতে থাকে। সে ঠিক করে মুরালির কেসের সঠিক আসামিকে ধরতেই হবে। আরভিন দোকান থেকে তাৎক্ষণিক বের হয়ে যায়, মুরালির সাথে জেলে দেখা করতে যায়। মুরালির সাথে দেখা হলে আরভিন মুরালিকে সব সত্যিটা বলে দেয়। সব শোনার পরে মুরালি বলে, মেডেলের জন্য হোক, প্রমোশনের জন্য হোক, আর নিজেদের বাঁচানোর জন্য হোক, আপনার এই স্বীকারোক্তি এখন তো আমার জীবন থেকে যেটা গেছে সেটা ফিরিয়ে দিতে পারবে না। আমার বোনের ভবিষ্যৎ যেটা নষ্ট হলো সেটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। স্যার আপনি এখান থেকে চলে যান, আপনার পরিবারের সাথে শান্তিতে সময় কাটান। এসব বলে মুরালি ওখান থেকে চলে যায়। এসব শুনে আরভিনের খারাপ লাগা আরো বেড়ে যায়। এদিকে জেলের দায়িত্বরত পুলিশ আজিতকে ফোন দিয়ে জানিয়ে দেয় আরভিন মুরালির সাথে দেখা করতে এসেছে। এটা শুনে আজিত অনেক চিন্তায় পড়ে যায়। তখন আজিত সাথে সাথে 2 জন গোয়েন্দা লাগিয়ে দেয় আরভিনের পিছনে, যেন তারা সার্বক্ষণিক নজরদারি করে আরভিন কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, এসব কিছু। তারপর বর্তমান দৃশ্যে দেখানো হয় আরভিন সেই পুলিশ স্টেশনে যায় যেখানে মুরালির কেস ফাইল ছিল। পরে দায়িত্বরত এসআই সেই ফাইল খুঁজে পায় এবং আরভিনকে দেয়, কিন্তু কনস্টেবল 2 জন চান্দান মানের অ্যাড্রেস ডিটেলস খুঁজে পেয়ে সেই কাগজের ছবি তুলে আজিতকে পাঠিয়ে দেয় এবং সাথে সাথে কাগজটি ছিঁড়ে ফেলে দেয়। এদিকে কেসের কাগজ পেয়ে আরভিন এই কেসের রায় শোনানো জাজের সাথে দেখা করতে যায় এবং জাজকে সবটা জানায়। জাজ সব শুনে আরভিনকে জিজ্ঞাসা করে, তোমাদের ভাইদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি হয়ে গেছে? আরভিন উত্তর দেয় যে না, এখনো হয়নি। তখন জাজ বলে, এমনও তো হতে পারে তুমি সম্পত্তির লোভে পড়ে তোমার বড় ভাইকে ফাঁসাচ্ছ। এমনও হতে পারে টাকার জন্য, অথবা পাবলিসিটির জন্য, অথবা তোমাদের ওই টিমের কোনো একজনের মেম্বারের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি এমনটা করছো। আমাকে সব প্রমাণ এনে দাও, তাহলেই আমি বিশ্বাস করব এবং এই কেস আবার ওপেন করব। আরভিন বাসায় চলে আসে। বাসায় আসার পরে তার ভাবি জানতে চায় সে কোথায় গিয়েছিল তাদেরকে স্বর্ণের দোকানে রেখে। আরভিন জানায় সে তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে গেছিল। তখন মালু আরভিনের সাথে তার ফিউচার হাজবেন্ডের সাক্ষাৎ করিয়ে দেয়। মালু তার বাবার কাছ থেকে ফোন নিয়ে এসে তাদের ছবি তুলে সেই ছবি আরভিন দেখতে চেয়ে মালুর হাত থেকে মোবাইলটা নেয়। নেয়ার পরে আরভিন গ্যালারি স্ক্রল করতে গিয়ে চান্দান মানের অ্যাড্রেস ডিটেলস পেয়ে যায়, যেটি কনস্টেবল আজিতকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল। তখন আজিত এসে আরভিনের হাত থেকে মোবাইলটি নিয়ে যায়, তবে আরভিন এমন ভান করে যেন সে কিছুই দেখতে পায়নি। আজিত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আরভিন পরের দিন চান্দান মানের খোঁজে সেই ঠিকানা যায়। গিয়ে জানতে পারে সেখানে চান্দান মানের কেউ নেই, তবে সে আগে এখানে থাকতো, সে নৌবাহিনীতে কাজ করত। সেই বাসার মালিক আরভিনকে ভিতরে বসতে বলে। তিনি বলেন অনেকদিন থেকে চান্দান মানের কোনো খোঁজ নেই। সে নিজেও অনেক খোঁজ করেছে, পুরনো নাম্বারে কল দিয়েছে বহুবার, কিন্তু তাকে পায়নি। পরে আরভিন বলে ভাড়াটিয়া এগ্রিমেন্টে ওনার অ্যাড্রেস নাই, স্বয়ং ঈশ্বর যাকে আমাদের কাছে পাঠিয়েছিল তার সাথে এগ্রিমেন্ট। তিনি আরো বলেন আমার যখন বয়স 46, আমার বউয়ের বয়স 43, তখন আমাদের বাচ্চা হয়, যেটা গত 15 বছরের এত ডাক্তার কেউ করতে পারেনি। চান্দান সাহেব সেটা করে দেখিয়েছেন। তিনি নিজে 6টি মন্দিরে আমাদের জন্য পূজা করেছিলেন। শোকেসে রাখা একটি মূর্তির দিকে ইশারা করে তিনি বলেন এই মূর্তিটি চান্দান সাহেব স্পেশালি আমাদের জন্য বানিয়ে এনেছিলেন। এই মূর্তির স্পেশাল ক্ষমতা আছে, যার কারণে আমাদের বাচ্চা হয়েছে। তখন আরভিন জিজ্ঞাসা করে এই মূর্তির জন্য তাদের কাছ থেকে কত টাকা নিয়েছে।
বাড়ির মালিক বলে 4.5 লাখ নিয়েছে, 10 লাখ টাকা চাইলেও আমি দিয়ে দিতাম। আরবিন বুঝতে পারে এভাবে ছুটিতে থেকে তদন্ত ঠিকঠাক এগোনো যাবে না, তাই সে আবার পুনরায় চাকরিতে জয়েন করে। আজিজ যখন জানতে পারে যে আরবিন আবার চাকরিতে জয়েন করেছে ভালোভাবে তদন্ত করার জন্য, তখন সে একটা কৌশল অবলম্বন করে। সে আরবিনের পোস্টিং আমরাবতী থানায় করে দেয়, যেটা ছিল তাদের থানা থেকে বহু দূরে। এটা করার কারণ হলো আরভিন যেন মার্টিন মার্ডার কেসের তদন্ত ঠিকঠাক ভাবে করতে না পারে। ওখান থেকে এসে এখানে তদন্ত করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। আরভিন আমরাবতী থানায় যাওয়ার আগে মার্টিন মার্ডার কেস যে থানার আন্ডারে ছিল সেই থানার পাশের হোটেলের এক ছেলেকে 5টা পোস্টার হাতে দিয়ে বলে বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলো লাগাতে। পোস্টারগুলোতে লেখা ছিল যে কারো যদি বাচ্চা না হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি এসবের চিকিৎসা করতে পারি। পোস্টারের মধ্যে আরভিনের নাম্বার দেওয়া হয়। এটার কারণ মূলত আরভিন মনে করেছে যে যাদের বাচ্চা হয় না চান্দান মানে তাদের চিকিৎসা করে। এতে করে কেউ যদি চান্দান মানেকে আগে থেকে চিনে থাকে তাহলে অবশ্যই পোস্টারে দেওয়া নাম্বারে কল দিবে, তখন সে চান্দান মানের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। আরভিন আমরাবতী থানায় গিয়ে জয়েন করে এবং ডিউটি করতে থাকে। একদিন জাহ্নবী নামের এক মেয়ে আসে থানায় মামলা করতে। জাহ্নবী জানায় রাজি সাকারিয়া নামের একটি ছেলে তার সাথে প্রতারণা করেছে, তার সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক করে 1 লাখ টাকা নিয়েছে। জাহ্নবীর সাথে কথা বলার সময় আরবিনকে তার ফোনে মুজিব নামের একজন কল দেয়। কল দিয়ে বলে আপনি কি চান্দান মানে? আরবিন বলে হ্যাঁ। তখন লোকটি অনেক গালাগালি করে, বলে তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না? এসব বলার পরে হুট করে কলটা কেটে যায়। আরবিন ফোনে কথা বলার সময় জাহ্নবী বারবার অনেক বেশি কথা বলতে থাকে। এতে করে আরবিন ঠিকঠাক ভাবে মুজিবের সাথে কথা বলতে পারে নাই। আরবিন বিরক্ত হয়ে জাহ্নবীকে একটা গালি দিয়ে বসে। তারপর রেগে বলে চিনেন না জানেন না একটা ছেলেকে এতগুলো টাকা দিয়ে দিলেন। জাহ্নবী জানায় রাজি সাকারিয়া তার কাছে বাড়ির কাজ করার জন্য 1 লাখ টাকা নিয়েছিল, বলেছিল পরে তাকে ফেরত দেবে, কিন্তু পরে তাকে ব্লক করে দেয়। পরের সিনে আরভিন একজন অফিসারকে মুজিবের বাড়িতে পাঠায়। সেখানে গিয়ে জানতে পারে চান্দান মানে এখানে ভাড়া থাকতো মুজিবের বাড়িতে। এখানে থাকা অবস্থায় চান্দান মানে মুজিবকে বলেছিল সে একটি স্বর্ণের চেন এনে দিবে, যেটা তার মেয়ের গলায় পরালে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। কথায় বিশ্বাস করে মুজিব চান্দান মানেকে 2.5 লাখ টাকা দেয় সেই চেন আনার জন্য। চান্দান মানে সেই টাকা নিয়ে চেন আনার কথা বলে চলে যায়, তারপর আর আসেনি। অফিসার জিজ্ঞাসা করে যে আপনি ওনার অ্যাড্রেস নেননি? মুজিব বলে আমি শুধু শুনেছি উনি কল্যাণ নামের এক জেলায় থাকে, ওনাকে বিশ্বাস করে আর কোনো ডকুমেন্টস নেইনি। আরভিন রাতে কল্যাণ থানায় কল দেয়। সেখানকার সিভিল অফিসার আনোয়ারকে বলে আমি আমরাবতী স্টেশন থেকে এসআই আরভিন বলছি, আমার একটা ইনফরমেশন লাগবে। আনোয়ার বলে বলুন স্যার, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? আরভিন বলে চান্দান মানে নামের কেউ আপনাদের ক্রাইম লিস্টে আছে কিনা একটু চেক করে দেখুন তো। আনোয়ার বলে এখানে 5 জন চান্দান মানে আছে, আপনি আরো কিছু জানলে বলুন। আরভিন বলে বয়স 35 থেকে 40-এর মধ্যে হবে। আনোয়ার বলে হ্যাঁ, 3 জনের বয়স 35 থেকে 40-এর মধ্যে, এদের মধ্যে একজন জেলে, একজনের নামে প্রতারণার কয়েকটা মামলা আছে। তখন আরভিন বলে এনার ঠিকানাটা দেন। আনোয়ার আরভিনকে চান্দানমানের ঠিকানা দেয়। আরভিন বলে যে আর কোনো ডিটেলস জানেন? আনোয়ার বলে এই লোকের পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে গেছে, 2 দিন পরে দুবাই চলে যাবে, যদি ওনাকে ধরতে চান তাহলে কালকেই ধরতে হবে। আনোয়ারকে ধন্যবাদ জানিয়ে আরভিন কল রেখে দেয়। আরভিন কল্যাণ জেলায় যাওয়ার জন্য ঊর্ধ্বতন স্যারের কাছে 2 দিনের ছুটি চায়। বলে স্যার আমার কিছু পার্সোনাল কাজ আছে, তাই 2 দিন ছুটি লাগবে। স্যার বলে তোমার লজ্জা করে না? 2.5 বছর ছুটি কাটিয়ে এসে এখন আবার 2 দিনের ছুটি চাইছো? যাও নিজের কাজ করো। আর হ্যাঁ, তুমি কি কোনো মেয়েকে গালি দিয়েছ? ওই মেয়ে ওমেন্স অ্যাসোসিয়েশনে তোমার নামে কমপ্লেন করেছে, যাও হাজিরা দিয়ে এসো। আরভিন সেখানে যায়। ওমেন্স অ্যাসোসিয়েশনের প্রধান আরভিনকে জিজ্ঞাসা করে আপনি এই মেয়েকে গালি দিয়েছেন? আরভিন বলে যে হ্যাঁ। প্রধান বলেন এই মেয়েকে সরি বলেন। আরভিন বলে উনি একজনের নামে মামলা করেছে, সেই ছেলে কল্যাণ জেলায় থাকে, আমরা জানতে পেরেছি, আমার সেখানে যেতে হবে। প্রধান বলে আপনি সেখানে যাবেন, কিন্তু তার আগে ওনাকে সরি বলেন। আরভিন সরি বলে। আরভিন কল্যাণ জেলায় যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়, সে এই কেসের মাধ্যমে সেখানে যেতে পারবে। আরভিন কল্যাণ জেলায় গিয়ে চান্দান মানেকে খুঁজে বের করে। সেখানে গিয়ে চান্দান মানের সাথে কথা বলে জানতে পারে একজন চান্দান মানের অ্যাড্রেস ডিটেলস নকল করে অনেকের সাথে প্রতারণা করেছে। এখন পর্যন্ত অনেকেই এসেছে চান্দান মানেকে খুঁজতে, এসব যন্ত্রণা সহ্যের বাহিরে চলে গেছে, তাই সে এখন দুবাই চলে যাবে, সেখানে গিয়ে থাকবে। আরভিনের বিশ্বাস হচ্ছিল না চান্দান মানের কথা। সে চান্দান মানের ছবি তুলে মুজিবকে পাঠায়। মুজিব বলে ইনি সেই চান্দান মানে নয়। তখন
আরবিন বুঝতে পারে এই লোক সেই লোক না। আরবিন ওনাকে শুভকামনা জানিয়ে ওখান থেকে চলে আসে। তারপর কিছুক্ষণ পরে মাহেশ, যিনি আরবিনের জুনিয়র অফিসার, সে আরবিনকে কল দিয়ে বলে জানভি যে নাম্বার দিয়েছে সেটি রাজি সাকারিয়া নামের একজনের নামে রেজিস্টার করা। আরবিন রাজি সাকারিয়ার খোঁজ করতে গিয়ে জানতে পারে সেই সিম চোরাইভাবে কিনেছে রাজি সাকারিয়া নামের একজন। সে ট্যুরিজম মন্ত্রণালয়ে চাকরি করে। পরে রাজি সাকারিয়ার সাথে দেখা করে জানতে পারে আসলে সিমটি তার নামে কেউ একজন ফেক ডকুমেন্টস দিয়ে কিনে মানুষের সাথে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছিল এবং অনেক টাকা হাতিয়ে নিচ্ছিল। রাজি সাকারিয়া আরো বলে এরকম 3 জন প্রতারণার কমপ্লেন নিয়ে আমার এখানে এসেছিল। পরে আমি ওই প্রতারককে ধরার জন্য তার নাম্বারে কল দিয়ে বলি আমার একটি চাকরি লাগবে, কিভাবে পেতে পারি। প্রতারক জানায় চাকরি পেতে হলে 25,000 টাকা নিয়ে আকসার দ্বীপে যেতে হবে। রাজি সাকারিয়া সেখানে টাকা নিয়ে গেলে তার উপর সেই প্রতারক হামলা করে এবং পিছন থেকে মাথায় বাড়ি মেরে রাজি সাকারিয়াকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। এসব শুনে আরবিন ভাবতে থাকে এই সবগুলো প্রতারণা মূলত একজন করেছে। সে সবার নামে ডুপ্লিকেট আইডেন্টিটি বানিয়ে সবার সাথে প্রতারণা করে তাদের দুর্বলতার আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব শুনে আরবিন সেই আকসার দ্বীপে যায়। গিয়ে দেখতে পায় সেই বাড়ি যেটার ছবি জাহ্নবীকে দিয়েছিল সেই প্রতারক। সেই বাড়িতে গিয়ে দেখতে পারে এই হলো সেই প্রতারক যে অনেক আইডেন্টিটি নিয়ে মানুষের সাথে প্রতারণা করে এবং মার্টিনকে খুন এই প্রতারকই করেছে। কারণ মার্টিন এই প্রতারকের আসল পরিচয় জেনে গিয়েছিল। যেহেতু মার্টিন তার সবকিছু জেনে গিয়েছিল তাই মার্টিনকে খুন করাই হলো নিজেকে নিরাপদে রাখা। তখন আরবিন কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে এখানে কে থাকে। কেয়ারটেকার জানায় এখানে অফিসার বিনয় মোহন স্যার ভাড়া থাকেন। সে কয়েকদিনের ছুটিতে তার গ্রামের বাড়িতে গেছে, কালকে চলে আসবে। তখন আরবিন বলে আপনি কোনো ডকুমেন্ট রাখেননি ভাড়া দেওয়ার জন্য। কেয়ারটেকার জানায় সে কিছু রাখেনি, কারণ বিনয় মোহন স্যার তাকে টাকা বাড়িয়ে দিতেন। এসব শোনার পরে আরবিন অনেক রেগে যায়। আরবিন জিজ্ঞাসা করে তোমার বিনয় মোহন স্যার দেখতে কেমন। তখন কেয়ারটেকার জানায় বয়স 35 থেকে 40-এর মধ্যে, 6 ফুট লম্বা, দেখতে ফর্সা, বাম হাতে একটি লম্বা কাটা দাগ আছে। তখন আরবিন পুলিশ পাহারায় রাখে পুরো বাড়িটি, যেন ওই প্রতারক আসা মাত্রই তাকে ধরতে পারে। আরবিন আকসার দ্বীপের পুলিশ স্টেশনে যায় দায়িত্বরত এসআই এর সাথে দেখা করতে। ওখানে গিয়ে জানতে পারে গতকাল 5 নভেম্বর ইস্টার হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্ট হয়। লোকটির বিবরণ বয়স 35 থেকে 40-এর মধ্যে, 6 ফুট লম্বা, দেখতে ফর্সা, বাম হাতে একটি লম্বা কাটা দাগ আছে। এটা শুনে আরবিন অফিসারের কাছ থেকে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই লোকের ছবি দেখতে চায়। অফিসার জানায় এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে চেহারা চেনাই যাচ্ছে না, কারণ অ্যাক্সিডেন্টের চেহারা একদম নষ্ট হয়ে গেছে। আরবিন বুঝতে পারে এই সেই লোক যে মার্টিনকে খুন করেছে এবং যাকে আরবিন এত বছর ধরে খুঁজতেছে। আরবিন আর কোনো প্রমাণ জোগাড় করতে পারলো না। সে বাড়িতে এসে একটা বুদ্ধি খাটালো। সে তার বড় ভাই আজিতকে বলল সে মার্টিনের খুনির খোঁজ পেয়েছে। সেই খুনি ইন্দোর শহরে একটি হোটেলে আছে, সেখানে 2-3 দিন থাকবে। আমি কালকে ওখানেই যাব। আপনাকে জানিয়েই গেলাম যে এই তদন্তের কতটা কাছে চলে এসেছি আমি। তারপর সেই রাতেই আজিত তার 2 জন অফিসার প্রমোদ এবং অ্যালেক্সকে নিয়ে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আরবিন ধরার আগে আজিতকে সেই খুনিকে ধরতে হবে। এদিকে আরবিন স্টেট পুলিশকে জানিয়ে দেয় সাদা মার্সিডিস MCS 1301 গাড়িতে 3 জন অফিসার অলরেডি একটি ক্লোজ হওয়া কেসের কাগজ নিয়ে ইন্দোরে যাচ্ছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস আছে। পরে স্টেট পুলিশ তাদের হাইওয়ে থেকে ধরে ফেলে এবং তাদেরকে স্টেট পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়। একটা মিটিং বসে যেখানে বলা হয় কোনো একটি ক্লোজ হওয়া কেস নিয়ে এখনো কেন তদন্ত চলছে। তার মানে এই কেসের তদন্ত ঠিকঠাক ভাবে করা হয়নি। কেসটি আবার ওপেন করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। পুনরায় তদন্ত হয় এবং আদালতে মুরালি নির্দোষ প্রমাণিত হয়। আদালত মুরালিকে জামিন দিয়ে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় আরবিন গাড়ি চালাচ্ছে এবং দিয়া ফোন দেয়। আরবিন বলে দিয়া, গতকাল রাতে অনেকদিন পরে আমি শান্তিতে ঘুমাতে পেরেছি, কারণ মুরালি ছাড়া পেয়েছে। এখন আদালত আমাদের যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবে আমার ভিতর একটা স্বস্তি কাজ করতেছে। তখন দিয়া বলে তোমার নামে একটা চিঠি এসেছিল, আমি সেটা তোমার ব্যাগে রেখে দিয়েছি, সময় করে পড়ে নিও। আরবিন হাইওয়ে সাইডে গাড়ি থামিয়ে ব্যাগ খুলে সেই চিঠিটা বের করে পড়ে। সেখানে লেখা ছিল আপনি আমার কাছাকাছি, এটা আমি জানি, তবে আমি আপনার আরো কাছাকাছি, এটা জেনে রাখেন। আপনি একজন স্মার্ট পুলিশ হলে আমি একজন স্মার্ট চোর। জীবনে আপনার এবং আমার সামনাসামনি দেখা হলে আপনি আমাকে চিনতে না পারলেও আমি ঠিকই আপনাকে চিনতে পারবো। এজন্যই আমি সবসময় জীবিত থাকবো। আপনার পরিচিত চান্দান মানে রাধা কৃষ্ণা, রাজি সাকারিয়া, এইরকম 100 নামের যে কোনো একটি নাম। তখন আরবিন দেখে চিঠিটা পোস্ট করা হয় 30 অক্টোবর আর মার্টিনের খুনি অ্যাক্সিডেন্ট হয় 2 নভেম্বর। তখন আরবিন বলে মরার আগে এই চিঠি লেখার সময় তুই নিজেও জানতি না যে নিজেকে বিভিন্ন ছদ্মনামে পরিচয় দেওয়া তোর মৃত্যু হবে এক বেয়ারিশ লাশ হিসেবে, যার কোনো সাক্ষী থাকবে
থাকবে না, সাক্ষী থাকবে শুধু আরবিন্দ করুণাকর। এখানেই মুভির সমাপ্তি ঘটে। একজন প্রতারক খুনি কতটা ভয়াবহ হতে পারে এই মুভি দেখলে বোঝা যায়। শেষ পর্যন্ত জয়টা সত্যরই হয়। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন চান অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।